বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে কি আলোচিত হচ্ছে? দুটো বিষয়। পার্লামেন্টের ভেতরের রাজনীতি, আরেকটা হলো রাজপথের রাজনীতি। পার্লামেন্টের ভিতরে যা কিছু হচ্ছে এটাকে আবার আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন। একটি হলো আমরা যা দেখছি। কি দেখছি যে জুলাই সনদ, সংস্কার প্রস্তাব ইত্যাদি বিষয়াদি নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে বিতর্ক হচ্ছে। বিএনপি সঙ্গত কারণেই জুলাই সনদ তাদের মতো করে তৈরি করতে চাচ্ছে। তারপর সংবিধান সংস্কার সহ অন্যান্য যে সকল সংস্কার প্রস্তাব মোটামুটি তারা অ্যাগ্রি করেছিল, তার কিছু কিছু অংশ যা কিনা তাদের জন্য ভালো হবে, সেই বিষয়গুলো তারা এই পার্লামেন্টে নতুন করে তারা আবার রচনা করবেন। কিন্তু আল ইলিয়াস কমিশন বা জামাত কমিশন বা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশন, তারা ৮-৯ মাস ধরে সেই যমুনাতে উপর্যুপরি একের পর এক বৈঠক করে সংবিধান সংস্কারের নামে, জুলাই সনদের নামে যে সনদ তৈরি করেছেন, যে দলিল দস্তাবেজ তৈরি করেছেন, এবং সেখানে যে স্বাক্ষর নেয়ার পরে তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, উচ্চকক্ষ নিম্নকক্ষ, সংবিধানের কি কি থাকবে থাকবে না, ৭১ এবং ২৪ এবং ৪৭ একই সমান্তরালে কীভাবে আগাতে পারে, এই যে মাস্টার প্ল্যান এবং ব্লু প্রিন্টগুলো তাদের ছিল, ওটা এখন বিএনপি কোনো অবস্থাতেই মানতে পারছে না বা মানতে চাচ্ছে না। অন্যদিকে জামাত এবং জামাতে যারা লোকজন রয়েছে, তাদের বট বাহিনী রয়েছে, তারা মনের দুঃখে, রাগে, ক্ষোভে, ক্রোধে যা মুখে আসে তাই বলে যাচ্ছে। এটা গেল প্রকাশ্য। কিন্তু পর্দার আড়ালে সবাই যেটা বলার চেষ্টা করছে যে এই যে নির্বাচনটা হলো, এটি মূলত একটা সমঝোতার নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনী, ভারত, চায়না, আমেরিকা, তারপর বিএনপি, জামাত, অন্যান্য যে সকল রাজনৈতিক দল ছিল এক্সেপ্ট আওয়ামী লীগ, তো সবাই মিলে একটা সমঝোতা করে সুন্দর একটা নির্বাচন জাতিকে উপহার দিয়েছে। কিন্তু সমঝোতা যেভাবে হয়েছিল ফলাফল আসলে সেভাবে হয়নি। ফলে একমাত্র বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো পক্ষই হ্যাপি না। কোনো পক্ষ, আমি শুধুমাত্র বললাম যে কেবলমাত্র বিএনপি ছাড়া আর কোনো পক্ষ রাষ্ট্রের এবং দেশের রাজনীতির কেউ হ্যাপি না। আবার অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসছে কিন্তু সে স্বস্তি পাচ্ছে না। নানা রকম ভয়, আতঙ্ক এ সকল তাকে তাড়া করছে। তার সঙ্গে সঙ্গে আবার কতগুলো দেশি এবং আন্তর্জাতিক সমস্যা, যেমন ইরান যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে তেলের সমস্যা, তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, সব মিলিয়ে সরকারকে ভীষণ রকম ব্যস্ত রাখছে। এর মধ্যে সামনে বাজেট, জুন মাসে বাজেটের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের যে আয়ের যে খাতগুলো, সেটি কোনো অবস্থাতেই নিশ্চিত করা যাচ্ছে না। আর ব্যয়ের খাতগুলো ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি যখন এরকম হয় তখন পানি ঘোলা হয়ে যায়, রাজনীতির ময়দান কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। আর এই অবস্থাতে বিভিন্ন পক্ষ রাজনীতির ময়দানে ঢুকে পড়ে। আমাদের এই রাজনীতির ময়দানে যে শূন্যতা রয়েছে, যে কুয়াশা রয়েছে, সেই কুয়াশা দিয়ে, শূন্যতা দিয়ে যদি কেউ রাজনীতিতে ঢুকে পড়ে এই মুহূর্তে, তাহলে আওয়ামী লীগ ছাড়া আর কে ঢুকবে? কেউ ঢুকবে না। তো আওয়ামী লীগের একটা অংশ বাংলাদেশে আছে, তারপর আওয়ামী লীগের একটা বিরাট অংশ দিল্লিতে আছে, দেশের অন্যান্য দেশে আছে, জেলখানাতে আছে, জেলের বাইরে আছে। যখন তারা ঢুকবে, তারা কি ধীরে ধীরে পিঁপড়ার মতো আস্তে আস্তে ঢুকবে, নাকি সুনামির মতো, ঝড়ের মতো ঢুকবে? তারা কি একজন একজন করে অনেকটা গেরিলা কায়দায় ঢুকবে, নাকি প্রচণ্ড ঝড়ের গতিতে দল বেঁধে একত্রে ঢুকবে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হলো যে এই যে তারা যে ঢুকবে,
এটি কিভাবে ঢুকবে, এই বিষয়টা নিয়ে আগে প্রথমে শুরু করি। প্রথমত হলো যে আপনারা জানেন যে ভারত আমাদের দেশের রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ একটি শক্তি বা নিয়ামক। আমরা যতই বিরোধিতা করি, সেক্ষেত্রে বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, গোপনে প্রকাশ্যে তারা কিন্তু ভারতের বন্ধুত্ব বা সহানুভূতি কামনা করে আসছে। দ্বিতীয় ক্ষমতাধর রাষ্ট্র হলো আমেরিকা। আওয়ামী লীগ তাদের কার্যকালে পুরো সময়টা ভারতকে খুশি রেখেছে, ভারতের বিশ্বস্ততা অর্জন করেছে, এবং ভারত যে কোনো বিচারে আওয়ামী লীগের উপর নির্ভর করে, ডিপেন্ড করে। তো এই যে ভারতের উপর আওয়ামী লীগের বিশ্বস্ততা, আওয়ামী লীগের উপর ভারতের বিশ্বস্ততা, এটা এখনও আছে। যদি না থাকতো তাহলে শেখ হাসিনা এবং অন্যান্য যারা আছেন তাদের সবাইকে ভারত যেভাবে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, সহযোগিতা করছে, এবং কেবলই মাত্র আওয়ামী লীগের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি বাংলাদেশের ক্ষমতায় 17 মাস থাকা সত্ত্বেও তাদের দিকে ফিরে তাকায়নি। তো কাজেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ওয়াক ওভার দেওয়ার জন্য, আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটানোর জন্য, আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য ভারত করছে না এমন কোনো কর্ম নেই। তারা যত রকম পলিসি লেভেল আছে, যত রকম চাপ আছে, তাপ আছে, এবং তাদের যত সফট পাওয়ার আছে, এটা তারা করছে। এবং ইরানের এবং আমেরিকার যদি যুদ্ধটা না হতো, এতদিন মানে ভারতের চাপে আমরা দিশাহারা হয়ে পড়তাম। এই যুদ্ধের ফলে সারা পৃথিবী এখন ইয়ানফসি করছে। ভারত নিজেরাই তাদের সমস্যা নিয়ে ভীষণ রকম চিন্তিত, বিব্রত। কাজে এই যুদ্ধের কারণে তারা বাংলাদেশের বিষয়ে, শেখ হাসিনার বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে তারা স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু তারপরেও কিন্তু তাদের কূটনীতি থেমে নেই। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, ভারত এখানে যা কিছু করার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। বিকল্পভাবে তারা বিএনপির সঙ্গে সম্পর্কটা রক্ষা করবে কেবলমাত্র আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, এবং এর জন্য বিএনপির মাথায় হাত দেওয়া দরকার, পিঠে হাত দেওয়া দরকার, বিএনপিকে যে কোনো সুযোগ সুবিধা দেওয়া দরকার, তা সেটা করবে। এবং তারা জানে যে আওয়ামী লীগ যদি কোনো মতে রাজপথে নামতে পারে, বাংলাদেশে একবার যাকে বলা হয় প্রবেশ করতে পারে, এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে জেলখানাতেও যায়, তবুও আওয়ামী লীগের যে শক্তি, এই শক্তি হবে দুর্নিবার, এই শক্তি হবে অজেয়, এই শক্তি হবে নিয়ন্ত্রণহীন। একাকারের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনেই জেলখানাতে ছিলেন। আবার এখন যদি শেখ হাসিনা জেলখানাতে থাকেন, ওই জেলখানাটি একটা তীর্থকেন্দ্রে পরিণত হবে, যেখানে তাকে রাখা হবে তার চারিপাশে হাজার হাজার নেতাকর্মী আলু, পটল, বেগুন নিয়ে ঠিক সেই 111-এর মতো তারা বসে থাকবে। এটি সরকারের জন্য একটা বিরাট অস্বস্তিকর পরিস্থিতি হবে, এবং এর মধ্যে যত ঘটনা ঘটবে সেটিকে আওয়ামী লীগ ক্যাশ করার চেষ্টা করবে। এবং এই সুযোগটাই আসলে ভারত দিতে চাচ্ছে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগ সেইভাবেই নিজেদেরকে তারা প্রস্তুত করছে। তাদের অর্থ আছে, টাকা আছে, কানেক্টিভিটি আছে, সরকারের বিভিন্ন জায়গাতে তাদের লোকজন আছে, এবং একই সঙ্গে আন্তর্জাতিক কানেক্টিভিটি আছে। তো সেইগুলো যখন একত্রে কাজ করবে, তখন আওয়ামী লীগের যে ফিরে আসার গতি, এটি হবে অনেকটা সুনামির মতো, মরুঝড় সাইমুমের মতো। দ্বিতীয় বিষয় হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তার প্রয়োজনে আওয়ামী লীগকে এনেছিলেন, তার প্রয়োজনে শেখ হাসিনাকে এনেছিলেন, তার প্রয়োজনে আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন, তার প্রয়োজনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপকে একত্রে বসানোর চেষ্টা করেছিলেন, এবং তৎকালীন ডিজিএফআই দ্বারা আওয়ামী লীগের সব নেতাকর্মীদেরকে তিনি অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছিলেন। এটা রাজনীতির জন্য দরকার ছিল। ঠিক একই অবস্থা যদি তার পুত্রের ক্ষেত্রে ঘটে, দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি যদি এমন হয়ে যায় যখন তার একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী লাগবে বা রাজনৈতিক প্রতিপক্ষ লাগবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নেই। তাহলে সরকারের প্রণোদনায় আওয়ামী লীগ ফিরে আসতে পারে, এবং সেই ফিরে আসাটা হবে তাও ঝড়ের গতির মতো। সরকার বিরোধী যে পক্ষগুলো আছে, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দল, তারাও আওয়ামী লীগের দ্বারস্থ হতে পারে, অথবা আওয়ামী লীগ সরকারকে বিপর্যস্ত করার জন্য জামাতের সঙ্গে হাত মিলাতে পারে, এবং এটার সম্ভাবনা খুবই বেশি।
খুবই বেশি। এখানে দুটো জিনিস দেখেন, সেটা হলো বিএনপির একটা ব্রুট মেজরিটি আছে, জনপ্রিয়তা আছে, কিন্তু ভারতের সাথে সম্পর্ক, পাকিস্তানের সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে বিএনপির সাথে জামাত এগিয়ে আছে। অর্থাৎ পাকিস্তানের সাথে সম্পর্ক, তুরস্কের সাথে সম্পর্ক, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, আপনি জামাতকে যদি ১০০ নম্বর দেন, বিএনপিকে ১০ নম্বর দিতে হবে। আবার এই রাষ্ট্রগুলোর প্রায় সকলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে, চীনের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, তুরস্কের সাথে আছে, আমেরিকার সাথে আছে, আর অতিরিক্ত ইন অ্যাডভান্স আছে ভারতের সাথে। তো ভারতের যে মনোভাব, জামাতের ব্যাপারে যে মনোভাব ভারতের রয়েছে, যদি আওয়ামী লীগ ছাড় দেয় বা আওয়ামী লীগ সুপারিশ করে, তাহলে জামাতের সাথে দিল্লির একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং সেটা হলে বিএনপি দুই চোখে অন্ধকার দেখবে। তখন সরকার যতই কঠোর হোক, যতই ফাঁসি দেখ, যা কিছু করুক না কেন, সেক্ষেত্রে শেখ হাসিনার যে আগমন এবং আওয়ামী লীগের আগমন, এটি বন্ধ করতে পারবেন না। এই ভিডিওর দ্বিতীয় অংশ, যে এরকম ঘটনা যখন ঘটবে, শেখ হাসিনা ততদিন জীবিত থাকবেন কিনা। ফার্স্ট থিং হলো, শেখ হাসিনার বয়স এখন প্রায় ৭৮ বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ১০ বছরের বড়, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে টন টন, এবং কথাবার্তা বলতেছে, তাতে মনে হয় যে সে ১০০ বছরের আগে সে একটুও বসবে না, সারা দুনিয়া চষে বেড়াচ্ছে। তো শেখ হাসিনার যে শরীর স্বাস্থ্য, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে সুস্থ। শেখ হাসিনার যে শক্তিমত্তা, তার কথার যে ধারাবাহিকতা, তার বুদ্ধিমত্তা, তার প্রখরতা, এবং বয়সের কারণে যে জটিলতা নারীদের শরীরে হয়, তার একটিও শেখ হাসিনার মধ্যে নেই। বরং মনে হচ্ছে ক্ষমতা হারিয়ে তার বুদ্ধি বেড়ে গেছে, ক্ষমতা হারানোর পরে তার সাহস বেড়ে গেছে। এবং কলকাতাতে, দিল্লিতে এই যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যে দৃঢ়তা দেখাচ্ছেন, এটি তার যারা প্রতিপক্ষ, রীতিমতো তাদেরকে অবাক করছে। তো সেক্ষেত্রে যদি বিধাতার ডাক না আসে, আল্লাহর ডাক না আসে, আল্লাহ যদি হজরত আজরাইল আলাইহিস সালামকে শেখ হাসিনার কাছে না পাঠান, যে জানটা কবজ করে নিয়ে আসুন, তাহলে শেখ হাসিনা এখন যে অবস্থা, যদি অসুস্থতা না হয়, তিনি হয়তো ১০০ বছর বাঁচলেন। মাহাথির মোহাম্মদ এখন ১০০ চেয়ে বেশি বয়স, পরিপূর্ণভাবে সুস্থ আছেন। তো রাজনীতিতে যদি এখন ৭৮ বছর বয়স ধরেন, সেখান থেকে যদি আপনি ১০০ বছর বয়স ধরেন, তাহলে এখনও কত বছর? ২৮ বছর, 28 ইয়ার্স। বাদ দেন ৯০ বছর পর্যন্ত যদি থাকে, তবু তো ১২ বছর। রাজনীতি এত জটিল একটা বিষয়, এখানে তো ১২ সেকেন্ডের যে মূল্য, ১২ সেকেন্ডে তছনছ হয়ে যায়, ১২ মিনিটের দরকার হয় না। তো সেক্ষেত্রে কিভাবে কি ঘটবে আগামীতে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এখন যেভাবে দেশের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, যেভাবে আল্লাহ শেখ হাসিনাকে সুস্থ রেখেছেন, যেভাবে শেখ হাসিনা কথাবার্তা বলে যাচ্ছেন, এতে তো আসলে বজ্রপাত ছাড়া মানে শেখ হাসিনার ইমিডিয়েট মৃত্যু সম্ভব হচ্ছে না। তো যার জন্য শেখ হাসিনার যারা প্রতিপক্ষ, তার ব্যাপারে যাদের আতঙ্ক রয়েছে, সে আতঙ্ক মনে হচ্ছে খুব সহসা কাটবে বলে আমি মনে করছি না।